সুপ্রিয় দর্শক শ্রোতা, বিচারপতি বা জাস্টিস শব্দটি সম্পর্কে আমরা প্রায় প্রত্যেকেই অবগত আছি কম বেশি। শব্দটি শুনলে যেমন একটা অন্যরকম সম্মান চলে আসে মনের অজান্তেই, তেমনি শব্দটি শুনলে সংগোপনে অনেকেই স্বপ্ন বুনতে শুরু করেন এমন সম্মানজনক পদে উপবিষ্ট হওয়ার। আর এমন স্বপ্নাবিষ্ট অনেকেই আমাদের নিকট অনুরোধ করেছেন বাংলাদেশে বিচারপতি হওয়ার যোগ্যতা এবং প্রক্রিয়া সম্পর্কে একটা এপিসোড নির্মাণের। এমন অনুরোধে সাড়া দিয়েই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি। আর এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সঙ্গে থাকুন আমাদের পুরোটা সময়। আমরা হয়তো অনেকেই জানি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রয়েছে 11টি ভাগ আর 153টি অনুচ্ছেদ। বিচার বিভাগ বিষয়ক বিধানাবলী সন্নিবেশিত করা হয়েছে সংবিধানটির 6ষ্ঠ ভাগে, যেখানে রয়েছে 94 থেকে 117 অনুচ্ছেদগুলো। তন্মধ্যে 94 অনুচ্ছেদের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চলুন তাহলে দেখে আসি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে ঠিক কি বলা হয়েছে এই অনুচ্ছেদটিতে। অনুচ্ছেদটির এক দফায় বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে তা গঠিত হবে। অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর বাংলাদেশ সুপ্রিম কোর্ট গঠিত হবে দুটো বিভাগ নিয়ে, যার একটি হচ্ছে আপিল বিভাগ, অপরটি হচ্ছে হাইকোর্ট বিভাগ। অনুচ্ছেদটির 2 দফায় বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যত সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করবেন তত সংখ্যক অন্যান্য বিচারক নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হবে। অর্থাৎ বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য রাষ্ট্রপতি যত সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মনে করবেন তত সংখ্যক বিচারক নিয়োগ প্রদান করবেন এবং বাংলাদেশের প্রধান বিচারপতি সহ উভয় বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারকগণ নিয়ে গঠিত হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখানে খেয়াল করে দেখুন, প্রথমত বাংলাদেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকদের নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি। দ্বিতীয়ত, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে বিচারকদের সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই, বরং যত সংখ্যক প্রয়োজন মনে করবেন তত সংখ্যক বিচারক নিয়োগ দিতে পারেন রাষ্ট্রপতি। আর অনুচ্ছেদটির 3 দফায় বলা হয়েছে, প্রধান বিচারপতি ও আপিল বিভাগে নিযুক্ত বিচারকগণ আসন গ্রহণ করবেন আপিল বিভাগে আর অন্যান্য বিচারকগণ বসবেন হাইকোর্ট বিভাগে। অর্থাৎ রাষ্ট্রপতি যখন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করেন তখন নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনেই আপিল বিভাগের বিচারক না হাইকোর্ট বিভাগের বিচারক তা সুনির্দিষ্টভাবেই উল্লেখ করা থাকে। এই যে দেখুন, আপিল বিভাগের নিয়োগ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক 2024 সালের 24শে এপ্রিল ইস্যুকৃত এই প্রজ্ঞাপনটি, যেখানে পরিষ্কারভাবেই উল্লেখ করা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত 3 জন বিচারককে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক নিয়োগ করিয়াছেন। এবার আসি আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকদের নিয়োগ প্রদান প্রসঙ্গে। বিচারক নিয়োগ শিরোনামে এই প্রসঙ্গে বলা হয়েছে সংবিধানের 95 অনুচ্ছেদে। অনুচ্ছেদটির 1 দফায় বলা হয়েছে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শকরত রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ প্রদান করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি কারোর সাথে পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতিকে নিযুক্ত করবেন। তবে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকদের নিয়োগদানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে হবে। এরপর সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদটির 2 দফায়।
যদিও কারা বিচারক নিয়োগ লাভের যোগ্য হবেন না এমন করে নেতিবাচক দিকগুলো উল্লেখ করা হয়েছে দফাটিতে, তবে এগুলোকে ইতিবাচকভাবে বর্ণনা করলে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পর্কে যে বিষয়গুলো পাওয়া যায় সেগুলোর প্রথমটি হচ্ছে এমন ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে, আর দ্বিতীয়টি হচ্ছে এমন ব্যক্তিকে হয় সুপ্রিম কোর্টে কমপক্ষে 10 বছর যাবৎ অ্যাডভোকেট হিসেবে থাকতে হবে অথবা বাংলাদেশে কমপক্ষে 10 বছর যাবৎ কোনো বিচারিক পদে অধিষ্ঠিত থাকতে হবে, অথবা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। এখানে খেয়াল করে দেখুন, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা মূলত 3টি। তার মধ্যে প্রথম যোগ্যতাটি হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা। এখানে কেউ যদি সুপ্রিম কোর্টের সনদ পাওয়ার পর কমপক্ষে 10 বছর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করে থাকেন, তাহলে এমন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভ করার প্রাথমিক যোগ্যতা অর্জন করে ফেলেন। তবে 2-1টি ব্যতিক্রম বাদ দিলে কেবলমাত্র 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন কোনো অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। সেক্ষেত্রে আরও অভিজ্ঞতা সম্পন্ন অ্যাডভোকেটদের নিয়োগ দেওয়া হয় এই গুরুত্বপূর্ণ পদে। এই বিষয়ে 2010 সালের 30 মে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জনাব রাগিব রৌফ চৌধুরী কর্তৃক বিচারপতি নিয়োগ সংক্রান্তে দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে বিচারপতি জনাব ওবায়দুল হাসান এবং ম্যাডাম জাস্টিস কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এমন পর্যবেক্ষণ প্রদান করেন যে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির ন্যূনতম বয়স হওয়া উচিত 45। কেবল তাই নয়, উক্ত রায় প্রদত্ত আরেকটি পর্যবেক্ষণে বলা হয় বিচারক হিসেবে নিয়োগের সুপারিশ করার ক্ষেত্রে আপিল বিভাগে নিবন্ধিত আইনজীবীদের অগ্রাধিকার দিতে হবে। আর হাইকোর্ট বিভাগে নিবন্ধিত আইনজীবীদের বিষয়ে বলা হয়েছে, তবে যারা দীর্ঘদিন ধরে সততা ও আন্তরিকতার সঙ্গে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করছেন এমন আইনজীবীদেরও বিবেচনা করা যেতে পারে। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার দ্বিতীয় যোগ্যতাটি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিচার বিভাগে তথা অধস্তন আদালতে বিচারক হিসেবে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ, এই 5 স্তরের একাধিক স্তর মিলিয়ে কমপক্ষে 10 বছরের বিচারিক অভিজ্ঞতা থাকলেই সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভের প্রাথমিক শর্তটি পূরণ হয়ে যায়। তবে উল্লেখ্য যে অধস্তন আদালতে কর্মরত বিচারকদের মধ্য থেকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করা হয় একমাত্র জেলা জজ পদমর্যাদার বিচারকদের, আর বাংলাদেশে সহকারী জজ থেকে জেলা জজ হিসেবে পদোন্নতি পেতে সময় লেগে যায় কমপক্ষে 15 থেকে 20 বছর। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জনাব রাগিব রৌফ চৌধুরী কর্তৃক দায়ের করা রিটে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত পর্যবেক্ষণে বলা হয়, বিচারকদের ক্ষেত্রে জেলা ও দায়রা আদালতে বিচারিক অভিজ্ঞতা 3 বছরের কম হলে তাঁরা উচ্চ আদালতের বিচারক হিসেবে সুপারিশের জন্য গণ্য হবেন না। তার মানে হচ্ছে কেবল অধস্তন আদালতের বিচারক হিসেবে 15 বছর বা 20 বছর চাকুরি করলেই হবে না, সেক্ষেত্রে জেলা ও দায়রা জজ হিসেবে কমপক্ষে 3 বছরের বিচারিক অভিজ্ঞতা থাকাও আবশ্যক। সুতরাং এই ক্ষেত্রে 10 বছরের বিচারিক অভিজ্ঞতা সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভের প্রাথমিক শর্তটি পূরণ করলেও এই প্রাথমিক যোগ্যতা দিয়ে প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভ করার কোনো সুযোগ নেই এবং এই পর্যন্ত বাংলাদেশে এমন একজনকেও নিয়োগ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে। যাই হোক, সুপ্রিম কোর্টে বিচারক হওয়ার তৃতীয় যোগ্যতাটি হচ্ছে আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য আইন দ্বারা যে সকল যোগ্যতা নিরূপণ করা হবে সেই যোগ্যতাগুলো থাকতে হবে নিয়োগ প্রত্যাশীদের। তবে উল্লেখ্য যে এই বিষয়ক দীর্ঘদিনের দাবি কিংবা হাঁকডাক সত্ত্বেও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যোগ্যতা নিরূপণ পূর্বক এমন কোনো আইন করা হয়নি অদ্যাবধি। সুতরাং শেষমেশ সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভের যোগ্যতা দাঁড়িয়েছে মূলত দুটো, হয় সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা অধস্তন আদালতে বিচারক হিসেবে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উল্লেখ্য যে অন্যান্য সকল সরকারি চাকুরি যেখানে করা যায় 59 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত, সেখানে সংবিধানের 96 অনুচ্ছেদ মোতাবেক
একবার সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে নিয়োগ লাভের পর অসদাচরণ বা অসামর্থ্যতার কারণে অপসারণ না করা হলে কিংবা নিজ থেকে পদত্যাগ না করলে উক্ত পদে অধিষ্ঠিত থাকা যায় ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত। আমরা আগেই বলেছি ১০ বছরের অভিজ্ঞতা সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার প্রাথমিক যোগ্যতা সৃষ্টি করলেও সাধারণত আরও অভিজ্ঞতা সম্পন্নদেরই নিয়োগ দেয়া হয় এই পদে। তবে অ্যাডভোকেট এবং বিচারকদের মধ্য থেকে নিয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী নিয়োগসমূহ বিশ্লেষণ করলে দেখা যায় তুলনামূলক অধিক সংখ্যক বিচারক নিয়োগ প্রদান করা হয় অ্যাডভোকেটদের মধ্য থেকে। বিচারকদের মধ্য থেকে নিয়োগের হার ৩০ থেকে বড়জোর ৪০%। অর্থাৎ যদি কোনো প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টে ১০ জন বিচারক নিয়োগ দেয়া হয়, তন্মধ্যে অধিকাংশ সময়ই ৩ থেকে ৪ জনকে নিয়োগ দেয়া হয় অধস্তন আদালতের বিচারকদের মধ্য থেকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার প্রাথমিক যোগ্যতার বিষয়টি না হয় জানা গেল সহজেই, কিন্তু এমন নিয়োগের ক্ষেত্রে কি কোনো কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিধান আছে? না প্রিয় দর্শক, আমরা আগেই বলেছি যে সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ২ দফার গ উপদফায় আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতার কথা উল্লেখ থাকলেও অদ্যাবধি যেমন এমন কোনো যোগ্যতা নিরূপণ করা হয়নি, তেমন এমন নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার বালাই নেই। এখানে ওই প্রাথমিক যোগ্যতা সম্পন্ন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কিংবা অধস্তন আদালতের বিচারকদের মধ্য থেকেই অধিক অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করে থাকেন রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতি না নির্বাহী বিভাগ, প্রকৃতপক্ষে কারা এরূপ অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদের নির্বাচন করে থাকেন, কিংবা প্রধান বিচারপতির পরামর্শ কি রাষ্ট্রপতি বা সরকার শুনতে বাধ্য, এই সকল বিষয়ে যেমন সংসদ কর্তৃক কোনো নির্ধারিত আইন নেই, তেমনি এই সকল বিষয় যেহেতু সম্পূর্ণ হয়ে থাকে কনফিডেন্সিয়াল বা গোপনীয় যোগাযোগের মাধ্যমে, ফলত প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে কি ঘটে থাকে সে সম্পর্কে সাধারণের জানার কোনো অবকাশ নেই। তবে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ১০ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ না দেয়া সংক্রান্ত মামলায় মহামান্য আপিল বিভাগ এরূপ পর্যবেক্ষণ প্রদান করেছিলেন যে বিচারক নিয়োগে প্রধান বিচারপতির পরামর্শ প্রাধান্য পাবে এবং প্রধান বিচারপতির দেওয়া সুপারিশ অযৌক্তিক কারণে গোপন রাখা যাবে না। আর ব্যারিস্টার জনাব রাগিব রউফ চৌধুরী কর্তৃক দায়েরকৃত রিটের পর্যবেক্ষণে হাইকোর্ট বিভাগ বলেন যে প্রধান বিচারপতির সুপারিশকে অনুমোদন না করার কোনো উপায় থাকবে না যদি না সুপারিশকৃত ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো রাষ্ট্রবিরোধী বা সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকেন। যাই হোক, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিধানের উল্লেখ করে রাখছি আপনাদের জ্ঞাতার্থে। যে বিধানটির কথা বলা হয়েছে সংবিধানের ৯৮ অনুচ্ছেদে, উক্ত অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কোনো বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলে সন্তোষজনকভাবে মনে করলে তিনি যথাযথ যোগ্যতা সম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে সর্বোচ্চ ২ বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগদান করতে পারেন, অথবা তিনি এমন নিয়োগপ্রাপ্ত বিচারককে আরও ১ মেয়াদের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগদান করতে পারেন। বোধগম্যতার সুবিধার্থে আমরা এখানে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক ২০২২ সালের ৩১ জুলাই ইস্যুকৃত একটি প্রজ্ঞাপন দেখাচ্ছি আপনাদের। দেখুন, প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে নিম্নোক্ত ১১ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হইতে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ করিয়াছেন। এই ৯৮ অনুচ্ছেদটি আলোচনার পূর্বে ৯৫ অনুচ্ছেদ থেকে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি সরাসরি কাউকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। তবে ৯৮ অনুচ্ছেদে এমন নিয়োগকে অস্থায়ীভাবে প্রদানেরও বিধান করা হয়েছে। অনুচ্ছেদটি মতে রাষ্ট্রপতি যদি সন্তোষজনকভাবে দেখেন যে আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বাড়ানো উচিত, তখন তিনি যথাযথ যোগ্যতা সম্পন্ন কাউকে প্রথমে ২ বছরের জন্য,
পরে আরও 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিতে পারেন। তবে বিগত বছরগুলোর নিয়োগ থেকে দেখা যায় রাষ্ট্রপতি প্রথমে ৯৮ অনুচ্ছেদের বিধান মোতাবেক হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ প্রদান করে থাকেন। অতঃপর 2 বছর অতিক্রান্ত হওয়ার পূর্বে এরূপে নিযুক্তদের প্রায় প্রত্যেককেই নিয়োগ প্রদান করা হয়ে থাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে। তবে মাঝে মধ্যে দেখা যায় অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্তদের মধ্য থেকে কাউকে কাউকে আর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ প্রদান করা হয় না, কিংবা অতিরিক্ত বিচারক হিসেবে তাঁদের মেয়াদকাল আর বৃদ্ধি করা হয় না। ফলে এমনদের উক্ত 2 বছর মেয়াদ শেষে আবার ফিরে যেতে হয় তাদের পূর্ব পেশায়, কিংবা চলে যেতে হয় অন্য কোনো পছন্দসই পেশায়। যাই হোক, বোধগম্যতার সুবিধার্থে আমরা এখানে অতিরিক্ত বিচারকদের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক 2021 সালের 18 অক্টোবর ইস্যুকৃত প্রজ্ঞাপনটি দেখাচ্ছি আপনাদের। দেখুন, প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত 9 জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ করিয়াছেন। এছাড়া পূর্ববর্তী নিয়োগগুলো থেকে দেখা যায় সরাসরি কাউকে আপিল বিভাগে নিয়োগ প্রদান করা হয় না, বরং হাইকোর্ট বিভাগের বিচারকদের মধ্য থেকেই নিয়োগ প্রদান করা হয় আপিল বিভাগে। আর আপিল বিভাগের বিচারকগণের মধ্য থেকে একজনকে নিয়োগ প্রদান করা হয় বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে। আমরা এখানে বাংলাদেশের 24তম প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখাচ্ছি আপনাদের। দেখুন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক 2023 সালের 12 সেপ্টেম্বর ইস্যুকৃত প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক বিচারপতি জনাব ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করিয়াছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার নিশ্চয়ই আপনারা সুপ্রিম কোর্টে বিচারক হওয়ার যোগ্যতা এবং কিভাবে নিয়োগ প্রদান করা হয় বাংলাদেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারকদের সেই সম্পর্কে লাভ করেছেন একটা পরিষ্কার ধারণা। তবে এপিসোডটির এই পর্যায়ে এসে কারো কারো মনে এমন প্রশ্ন আসতে পারে যে এপিসোডটির থাম্বনেইলে কিংবা আলোচনা শুরুতে আমরা বিচারপতি বা জাস্টিস শব্দটি উল্লেখ করলেও পুরো আলোচনায় আমরা প্রধান বিচারপতি ব্যতীত অন্যদের বেলায় বিচারক বা জাজ শব্দটি ব্যবহার করেছি কেন? এই প্রশ্নটির এক কথায় উত্তর হচ্ছে, আমাদের সংবিধানে ঠিক এভাবেই বলা হয়েছে। এখন তাহলে আরেকটি প্রশ্ন আসবে এখানে, আর সেটি হচ্ছে, সংবিধানে যদি প্রধান বিচারপতি ব্যতীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারকদের বিচারক বা জাজ বলেই অভিহিত করা হয়ে থাকে, তাহলে এমন বিচারকগণের নামের আগে বিচারপতি বা জাস্টিস পদবিটি যুক্ত করা হয় কেন? জি দর্শক, এই প্রশ্নের উত্তর রয়েছে আমাদের আরেকটি পৃথক এপিসোডে। আগ্রহীরা দেখে নিতে পারেন আমাদের সেই এপিসোডটি। এছাড়াও সুপ্রিম কোর্টের বিচারক বা বিচারপতিদের বিষয়ে জানতে চাওয়ার যেন নেই কোনো শেষ। যেমন অনেকেই আমাদের নিকট জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত টাকা বেতন পান, কিংবা বেতন ছাড়া আর কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন বিচারপতিরা। জি দর্শক, এমন জিজ্ঞাসারও আমরা উত্তর দিয়েছি অপর একটি পৃথক এপিসোডে। অনুসন্ধায়ীরা দেখে নিতে পারেন আমাদের সেই এপিসোডটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে। আশা করি এই আলোচনা থেকে আপনারা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিষয়ে পেয়ে গেছেন একটি সম্যক ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথ চলায়।
Law Tube PD. Let our experience be your guide.